আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি কামাল চৌধুরী এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ এবং স্বপ্নের আগামী এই বিষয়ে। আপনারা এখানে যারা আছেন তারা সবাই জানেন যে বাঙালির কোনো রাষ্ট্র ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাঙালি জাতিরাষ্ট্র পেয়েছি, যেটি আমাদের জন্য আসলে একটা অসাধারণ এবং বাঙালির ইতিহাসের সবচেয়ে মহত্তম অর্জন। তো আমরা বঙ্গবন্ধুকে নিয়ে এবং বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নের ধারাবাহিকতা আজকের বাংলাদেশ এবং আগামীতে আমরা কোথায় পৌঁছতে চাই এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোকপাত হবে এই ইনফেস্টের এই আয়োজনে। এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় কবি, যিনি বাংলা ভাষা এবং সাহিত্যের একজন বিশিষ্ট কবি, আমাদের সকলের শ্রদ্ধেয় অগ্রজন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। আমাদের সঙ্গে আজকে আরেকজন বিশিষ্ট জনের উপস্থিত থাকার কথা ছিল, যারা মাহফুজা খানম। তো মাহফুজা আপা বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি। তা আমরা আরও দুজন বিশিষ্ট অতিথিকে আমরা আমাদের বাংলাদেশের অত্যন্ত পরিচিত খ্যাতিমান একজন কথা সাহিত্যিক ডক্টর মহিত কামাল, এবং তিনি আমাদের এখানে উপস্থিত আছেন। সেই সঙ্গে উপস্থিত আছেন কথা সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অনুবাদক হাবিব আনিসুর রহমান। এই বিশিষ্টজনরা আজকে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবেন এবং বর্তমান যে আমরা যে স্বপ্ন যাত্রা শুরু করেছি সেই বিষয় নিয়ে কথা বলবেন। তো আমি যেহেতু আমাদের হাতে সময় যে খুব বেশি আছে ব্যাপারটা সেরকম নয়, তো সেজন্য আমি আসলে শুরুতে আমি আপনার বলুন যে কাকে দিয়ে কে মানে শুরু করতে আমার মনে হয় যে হাবিব আপনিও শুরু করতে পারেন। আমি হাবিব আনিসুর রহমানকে অনুরোধ করব যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই দুটো বিষয়ে তিনি তার যে অনুভূতি, তার যে অভিজ্ঞতা সে বিষয় নিয়ে তিনি বলবেন এবং আমাদের এই বিষয়ে অর্থাৎ স্বপ্নের যে আগামী আমরা কী ধরনের স্বপ্ন আমরা দেখছি এবং সেই স্বপ্ন আগামীতে আমরা কোথায় পৌঁছতে পারি সে বিষয়ে। জি, হাবিব আনিসুর রহমান। শ্রদ্ধেয় মোহাম্মদ নুরুল হুদা, মহাপরিচালক বাংলা একাডেমি। আমার মনে হয় যে আপনি একটা কাজ করলে ভালো হয়, কাউকে অ্যাড্রেস করার দরকার নেই। কারণ আমরা একটু জিনিসটাকে একটু এইভাবে ডিজাইনটা করি, সেটা হলো যে এখানে আমাদের এখানে বেশ কয়েকজন বিশিষ্ট আছেন, পশ্চিমবঙ্গেরও কয়েকজন লেখক সব একজন আছেন। কেউ যদি অডিয়েন্স থেকে কোনো প্রশ্ন করতে চান, অর্থাৎ আমরা সব প্রশ্নের যে উত্তর আমরা সেভাবে দিতে পারবো ব্যাপারটা সেরকম নয়, কিন্তু আমরা অ্যাটলিস্ট আমাদের যে মতামতটা বা আমরা যেভাবে আমরা যেটুকু জানি সেটা আমরা শেয়ার করতে পারবো। তো সেই জন্য আমরা ওই কোনো অ্যাড্রেস না করে আমরা শুরু করে দিই। জি, ভেবেছিলাম যে এভাবেই শুরু করাটা মনে ভালো হবে। যে বঙ্গবন্ধু আর বাংলাদেশ এই দুটো বিষয়ে যদি কোনো কিছু বলতে হয় বা বলার চেষ্টা করি, আমি দেখেছি যে এই দুটি সত্তা, একটি হলো দেশ আর একটা হলো মানুষ, বঙ্গবন্ধু। এই দুটোকে কিন্তু কোনোভাবেই আলাদা করা যাবে না। আপনি যদি বঙ্গবন্ধুর জীবন নিয়ে কথা বলতে যান, দেখবেন বাংলাদেশ চলে আসছে। আবার বাংলাদেশ সম্পর্কে যাই বলেন না কেন, দেখবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশে ওই একটি নাম বারবার আসবে, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে আমাদের যে জনপদ, প্রাচীনকালে যে ছোট ছোট ভূখণ্ডে বিভক্ত ছিল, আমরা জানি যে আমাদের বরেন্দ্র, পুন্দ্র, বর্ধন, ভুক্তি, তার বঙ্গ, সমতট, হরিকেল, এই যে জনপদগুলি, এগুলো ঐতিহাসিকভাবে দেখছি যে একটা আলাদা আলাদা স্বাধীন দেশ হিসাবে তখন ছিল ছোট ছোট জনপদ। এবং এইটার যে বিবর্তন, এই জনপদগুলোর যে বিবর্তন, সেই বিবর্তনের পরে দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে একটা অখণ্ড বাংলাদেশের মানে অখণ্ড বঙ্গের যে স্বপ্ন, সেটা শশাঙ্ক দেখেছিলেন। শশাঙ্ক, রাজা শশাঙ্ক।
শশাঙ্কর পরে এসেছে পাল সম্রাটরা, গোপালের পরে হচ্ছে সেন সাম্রাজ্য, তারপর মুসলমানরা চলে এসছে। এই যে পর্যন্ত বললাম, তারপরে অনেক রাজনৈতিক উত্থান পতন হয়েছে, অনেক বিপ্লব বিদ্রোহ হয়েছে, এবং সব শেষে হচ্ছে কি যে পাকিস্তানে এসে আমরা কি দেখলাম যে এই ভূখণ্ডের দুটি অঞ্চল, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান নিয়ে এত কিছু, এই পূর্ব পাকিস্তান যে শোষণ শাসন করেছে পাকিস্তানিরা, কিন্তু আমাদের এই অঞ্চলের এই ভূখণ্ডের মানুষেরা এত বড় বড় রাজনীতিবিদ ছিলেন, আমাদের শিরবাগনে ছিলেন, আমাদের আরও অনেক বড় বড় রাজনীতিবিদ ছিলেন, কিন্তু কেউ কখনো এটা ভাবেনি যে পূর্ব পাকিস্তান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে পারে। বঙ্গবন্ধু তিনি এটা চিন্তা করেছিলেন কেন? তিনি একজন সাহসী ছিলেন, সাহসী পুরুষ ছিলেন। তিনি দেখেছেন যে পাকিস্তানের সব কিছুতেই এই পূর্ব পাকিস্তানের বাঙালিরা তারা ট্যাক্স দিচ্ছে বেশি, তারা ভাষার ব্যাপারে বাংলা ভাষায় সবাই কথা বলে, 56% লোক। কিন্তু যাই করুক না কেন, পুরো পাকিস্তানের লোকদের প্রতি পাকিস্তানিরা সবসময় একটা বিমাতা সুলভ যাকে বলে সেই বিষয়টা করে এসেছে, এবং একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনাগুলো এসে শেষ হয় 1952 সালে। এই 52 সালে এসে আমাদের বঙ্গবন্ধু কিন্তু পথ খুঁজে পেলেন। যখন দেখলেন যে ভাষার জন্যে বাঙালিরা বুকে রক্ত দিয়ে দিল, তখন তিনি ভাবলেন যে হ্যাঁ, এই দেশকে আলাদাভাবে চিন্তা ভাবনা করা যাবে, অর্থাৎ জাতীয়তার ভাবটা আমাদের এখানে গ্রো করছে। তারপরে হলো কি, তিনি এই দেশকে নিয়ে চিন্তা করতে 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 একসময় দেখলেন যে না, এইভাবে হয় না। তিনি 6 দফা দিলেন। 6 দফা দিলেন মানে কি, যে এটা এমন কিছু দফা, যে দফা হলো রাজনৈতিক এক দফা, যেখানে এই দফার মধ্যেই পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক মুক্তি ছিল, সাংস্কৃতিক মুক্তি ছিল এবং রাজনৈতিক মুক্তি ছিল। এবং তিনি এমনভাবে, অবশ্যই সময় তাকে এই দেশের অনেক অর্থনীতিবিদ, অনেক রাজনৈতিক নেতা তাকে সাহায্য করেছেন বুদ্ধি দিয়ে, কিন্তু 6 দফাটা কীভাবে পেশ করা যাবে। যাই হোক, তিনি 6 দফা পেশ করলেন লাহোরে গিয়ে, পাকিস্তান এক সম্মেলনে 6 দফা দিলেন। এবং এই 6 দফা দেখে পশ্চিম পাকিস্তানিরা তারা খুব ক্ষুব্ধ হলো যে এইসব কী বলছে, দেশের মধ্যে আর একটা দেশ হয় কী করে, আলাদা মুদ্রা হবে, আলাদা ইম্পোর্ট এক্সপোর্ট হবে। এটা শেখ মুজিবুর রহমান যেটা বলছে, এটা হচ্ছে পাকিস্তান ভাঙার একটা প্ল্যান। কিন্তু বঙ্গবন্ধু জানতেন যে এই দফা ছাড়া এই দেশের মানুষকে আমি মুক্ত করতে পারবো না। যাই হোক, শেষ পর্যন্ত ছাত্রদের একটা শুরু হলো কি, 1 দফা 11 দফা। এই ছাত্রদের 11 দফা আর আওয়ামী লীগের 6 দফা, এই দফাগুলো নিয়ে তখন সারা পূর্ব পাকিস্তানে শুরু আন্দোলন শুরু হলো। এবং সে আন্দোলন এসে রূপ নিলে একটা ভয়াবহ এক আন্দোলন রূপ নিল, যার ফলশ্রুতিতে হলো কি যে আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিয়ে, ইয়াহিয়ার কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে সে চলে গেল, যেতে বাধ্য হলো। এবং তখন হলো কি যে নির্বাচন হলো। এই নির্বাচনে বঙ্গবন্ধুর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যাকে বলে সেটা তিনি পেয়ে গেলেন। যাক, এভাবে হলো 71-এর মুক্তিযুদ্ধ। কিন্তু আমি অপ্রাসঙ্গিক কয়েকটা কথা, সেটা হচ্ছে এই যে আমি নিজে কতগুলো বিষয়ে খুব বিস্ময় প্রকাশ করি। এই শেখ মুজিবুর রহমান, এই বঙ্গবন্ধু, তিনি কি এমন নিজের মৌলিক চিন্তা ভাবনা দিয়ে নীতি গ্রহণ করেছিলেন। যেমন চিন্তা করে দেখেন আপনারা যে এই ধরনের একটা কী বলে জনপদে, যেখানকার মানুষরা লেখাপড়ায় ভালো ছিল না, অশিক্ষা কুশিক্ষাতে নানান ধরনের সমস্যার মধ্যে ছিল, সেখানে তিনি বললেন কি যে তিনি ওই সঙ্গীত করলেন কি, আমার সোনার বাংলা। রবীন্দ্রনাথকে তখন যে গ্রহণ করতে পারে পূর্ব পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক, এটা অনেক বুদ্ধিজীবী এটা কল্পনাও করতে পারেনি। তো শেখ মুজিব এত সাহসী ছিলেন যে তিনি এই আমার সোনার বাংলাকেই তিনি জাতীয় সঙ্গীত করলেন।
তারপরে তার আরেকটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম, তাকে অসুস্থ নজরুল ইসলামকে তিনি বাংলাদেশে নিয়ে আসলেন। এগুলো তার মৌলিক চিন্তাভাবনা। যাই হোক, এভাবেই তিনি করলেন কি, ৭১ সালের মুক্তিযুদ্ধ হলো, আমরা জয়লাভ করলাম। যদিও তিনি তখন পাকিস্তানে ছিলেন, পাকিস্তান থেকে আসলেন। আসার পরে শেখ মুজিব তখন বাংলাদেশের প্রেসিডেন্ট। বঙ্গবন্ধুকে যারা দেখেছেন আপনারা, আমার সৌভাগ্য হয়েছিল, এটা একটা অপ্রাসঙ্গিক কথা বলছি, বঙ্গবন্ধুকে কোনো একটা ছাত্র সম্মেলনে কলেজের ভিপিরা সেখানে দেখা করতে গিয়েছিলেন। আমি সেই দলের সঙ্গে গিয়েছিলাম, কারণ কুষ্টিয়া আমিনুল হক বাদশাহ ছিলেন বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি। সেখানে আমি খুব কাছাকাছি একেবারে বঙ্গবন্ধুকে দেখলাম। কি দেখলাম যে উনি অন্য এক ধরনের মানুষ। আমি দেখলাম আমার সামনে সাদা ধপধপে একটা হিমালয় দাঁড়িয়ে আছে, বসে আছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, বাঙালি এত সুন্দর হতে পারে, অবাক হয়ে গেলাম। যাই হোক, এই বঙ্গবন্ধু তিনি আমাদের স্বাধীনতা এনে দিলেন, কিন্তু তার এক স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা কি? সেই স্বপ্নটা শুরু হলো তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসে। এবং একটার পর একটা আমাদের শেখ হাসিনা তিনি বৃক্ষ রোপণ করছেন, স্বপ্নের বৃক্ষ রোপণ করছেন, এবং এই সমস্ত বৃক্ষ একসময় মহিরু হয়ে পরিণত হবে, এবং আমাদের আগামী দিনের যে স্বপ্নের বাংলাদেশ হবে সেটা শেখ হাসিনার হাতেই হবে, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। জি, তো ধন্যবাদ আপনাকে। আপনি নিজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে আপনি বাংলাদেশের স্বপ্নযাত্রার বিষয়ে কিছু আলোকপাত করেছেন। তো আমরা আসলে 4টার মধ্যে শেষ করব। আমাদের আরও দুজন আছেন এবং আমিও সামান্য কিছু কথা বলব। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যারা আজকে শ্রোতা আছেন, শ্রোতাদের মধ্য থেকে তাদের কাছ থেকে আমরা প্রশ্ন এবং বা তাদের কোনো মতামত দেব। তো আমি অনুরোধ করছি কথা সাহিত্যিক মোহিত কামালকে কিছু বলার জন্য। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি, প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। যে আমাদের বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশের কথা বলতেন, আমরা যখন মুক্তিযুদ্ধে চলাকালীন সময়, আমি ক্লাস 6-এ পড়ি, আমার বাড়ি সাগরের মেলায় সন্দ্বীপে, আমরা চট্টগ্রামে ছিলাম, সেখান থেকে চলে গেলাম পায়ে হেঁটে সীতাকুণ্ড পর্যন্ত, তারপরে ছাম্পানে করে পাড়ি দিয়ে সন্দ্বীপে চলে গেলাম, একেবারে বিচ্ছিন্ন এলাকায়। তো আমাদের সঙ্গী ছিল রেডিও, আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম, এই গানটা শুনতাম। অর্থাৎ এই গানের যে মর্মধ্বনি, এই বঙ্গবন্ধুর যে স্বরের ধ্বনি, বঙ্গবন্ধুর যে ধ্বনি আমাদের শিশু বয়সে আমাদের মস্তিষ্কে গেড়ে বসেছিল। তাহলে আমরা সেই বঙ্গবন্ধুকে লালন করা শুরু করেছি তখন থেকে, আমাদের শিশু বয়স থেকে মস্তিষ্কে আসন দিয়েছে। তো এখন আমাদের দায়িত্ব কি? বঙ্গবন্ধু তো বলছেন সোনার বাংলাদেশ করবেন, সোনার বাংলাদেশের কথা কি বলছেন? উনি কি বাংলাদেশকে সোনা দিয়ে মরিয়ে দিবেন? উনি যেটা চেয়েছিলেন মনস্তাত্ত্বিকভাবে, উনি চেয়েছিলেন যে প্রত্যেকটি মানুষ সোনার মানুষ হবে। সোনার মানুষ হবে মানে কি? দক্ষ মানুষ হবে এবং সৎ হবে এবং দেশের জন্য উৎসর্গিত হবে, মানুষের মঙ্গলের জন্য কাজ করবে। এটা ছিল আমার বঙ্গবন্ধুর সবচেয়ে কঠিন একটি, সবচেয়ে বেশি চাওয়ার একটি বিষয়। প্রত্যেকটি মানুষকে তিনি ভালোবাসতেন, দেশের মানুষকে তিনি ভালোবাসতেন, যার ফলে ৩২ নম্বরকে অত বেশি সুরক্ষিত করেননি। কারণ তার বিশ্বাস ছিল আমার মানুষ তো আমি তো তাদের কাছে নিরাপদ, তারা তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই আত্মবিশ্বাস তার ভিতরে ছিল। কোথা থেকে এসেছে? দেশকে তিনি ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন, দেশের জন্য ভালো স্বপ্ন দেখেছেন, সেজন্য তার আত্মবিশ্বাস ছিল হিমালয়ের চূড়ায়। তাহলে আমাদের কাজ কি? আমরা যারা তার উত্তর প্রজন্ম, আমাদের কাজ হচ্ছে বঙ্গবন্ধুর কথাটাকে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করা। কিভাবে সঞ্চারিত করব? আমরা দেখছি ইতিহাস নানাভাবে বিকৃত করা হয়েছে, এবং সেই বিকৃতির কারণে আমরা সেটাকে, আমাদের কাজ হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের মস্তিষ্কের মধ্যে সঠিক ইতিহাসের বীজটা রোপণ করে দেওয়া। তাহলে আমরা দেখব জেনারেশন থেকে জেনারেশন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা সঞ্চারিত করতে পারবো, বঙ্গবন্ধুর কথা আমরা সঞ্চারিত করতে পারবো। আমি যখন মনোচিকিৎসা বিদ্যার উচ্চতর কোর্স করি, আমার থিসিস ছিল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মানসিক স্বাস্থ্য দেখা। আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধু তখন মিয়ান আলী কারাগারে বন্দী, তিনি তো যুদ্ধের ময়দানে নাই, তিনি বাংলাদেশে নাই, কিন্তু
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আমাদের মুক্তিযোদ্ধারা যে কোনো সময় চোরাগপ্তা হামলা থেকে শুরু করে ফ্রন্ট ফাইটিংয়ে অংশগ্রহণ করেছে, তাদের অঙ্গহানি ঘটিয়েছেন এবং তাদের সে অঙ্গহানি ঘটানোর পর তারা বলেছেন আমাদের দেহের রক্ত ঝরেছে বাংলার মাটিতে, এই মাটি হচ্ছে বঙ্গবন্ধুর বাংলার মাটি। সুতরাং আমরা গৌরব বোধ করি এবং তাদের সেই গৌরবের কারণে তাদের মানসিকভাবে তারা অনেক শক্ত ছিল। তাহলে মিয়াল আলী কারাগারে যখন তিনি ছিলেন, প্রতিনিয়ত তার কাছে আসছিল মৃত্যুর হুমকি এবং তার যেখানে রাখা হয়েছিল একটি স্কুল ঘরের মতো একটি ছোট্ট রুমে, সেই রুমের সামনে একটি গর্ত খোঁড়া হয়েছিল, তার কবর খোঁড়া হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন, তিনি গার্ডকে বলেছিলেন, এই শোনো, আমাকে যখন মেরে ওখানে ফেলে দেবে তখন আমি একটি দাবি তোমাদের কাছে রেখে যাই, সেটি হচ্ছে বাংলাদেশের একটি পতাকা দিয়ে আমার দেহটাকে ঢেকে দিবে, আমি বুঝবো যে আমি আমার বাংলাদেশের মাটিটাকে বুকে ধারণ করে এই কবরে শুয়ে যাব। অর্থাৎ আমার বঙ্গবন্ধু ভিতরে কত জোশ ছিল, মনস্তাত্ত্বিকভাবে কত সাহস ছিল, মৃত্যু আসন্ন যেন তিনি মাথা নত করেন নাই, তিনি উঁচু থেকেছেন। এবং আমরা বঙ্গবন্ধুর এই মহান আদর্শকে যদি আমাদের পরবর্তী জেনারেশনের কাছে সঞ্চালিত করতে পারি, তাহলে আমরা বলবো যে পরবর্তী বাংলাদেশের যে চেতনা নিয়ে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে, তারা আমার বাংলাদেশকে সেভাবে ধারণ করবে, সেভাবে লালন করবে। আমি একটা কাজ করেছি, ছোট্ট কাজ, প্রাসঙ্গিকভাবে বলে দিচ্ছি, আমার এখানে কলকাতার বন্ধুরা এসেছেন, কিন্তু তারও বহু আগে বিনয় বাদল দীনেশ কিংবা ক্ষুদিরাম কিংবা সূর্য সেন কিংবা আমরা প্রীতিলতার কথা বলতে পারি, আমরা তিতুমিরের কথা বলতে পারি, আমরা হাজী শরীয়তুল্লাহর কথা বলতে পারি। অর্থাৎ আমাদের বাঙালিরাও কিন্তু বহু আগে বিপ্লব। তো কিন্তু তারপরেও বাঙালি কিন্তু জাতিরাষ্ট্র ছিল না। আরেকটা বিষয় হচ্ছে যে বাঙালিরা হচ্ছে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম জাতিসত্তা যদি ভাষার দিক থেকে আমরা দেখি। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় ভাষাগোষ্ঠী হচ্ছে হানরা, তারপরে হচ্ছে আরবরা এবং তারপরে হচ্ছে বাঙালি। কিন্তু যদি কমিউনিকেশনের মাধ্যম হিসেবে দেখি তাহলে হয়তো আমরা একটা পেছনে, কারণ ইংরেজি অনেক সামনে। হানদের রাষ্ট্র বহু আগে থেকে ছিল, আরবদের 14টা রাষ্ট্র আছে, কিন্তু বাঙালিদের কোনো রাষ্ট্র ছিল না। বঙ্গবন্ধু বাঙালিদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং এই যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নটা দেখেছেন, সেই স্বপ্নে কিন্তু মূল কিছু বিষয় ছিল। যেমন প্রথম যখন রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করি, এটা কিন্তু একটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন ছিল, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি এই রাষ্ট্র হবে গরিবের রাষ্ট্র। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি দরিদ্র মানুষের অর্থাৎ মানে পেটে ভাত দিতে চাই, অন্ন যোগাতে চাই, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল বঙ্গবন্ধু। তারপর বঙ্গবন্ধুকে যখন, আমি খুব দ্রুত বলছি, যে বঙ্গবন্ধুকে যখন জুলিও কুরি পুরস্কার দেওয়া হয়, তখন একটা ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন যে পৃথিবীতে যদি শান্তি আনতে হয় তাহলে প্রথম হচ্ছে দারিদ্র্য নিরসন করতে হবে। অর্থাৎ দারিদ্র্য এবং শান্তি দুই বিষয়টাকে তিনি একসঙ্গে মানে ঠিক বলেছিলেন যে দুটা হচ্ছে পূর্ব শর্ত। আজকে পৃথিবীতে আমরা আসি, আজকে পৃথিবীটা যদি আমরা দেখি, আমরা দেখবো যে মানে বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন SDG গোল বাস্তবায়ন করছি। SDGর হচ্ছে 17টা গোল। এই 17টা গোলের মধ্যে মানে আপনি দেখবেন একেবারে শুরুর যে গোলটা, সেই গোলটা হচ্ছে নো হাঙ্গার, নো প্রভার্টি, মানে অর্থাৎ এই দুটো একেবারে শুরুতেই আছে। অর্থাৎ দারিদ্র নিরসনের কথাটা কিন্তু এখনো বিশ্ব বলছে। একইভাবে পিসের যে কথাটা বঙ্গবন্ধু বলেছেন, আপনারা দেখবেন যে SDG গোলের মধ্যে যে 5টা পি আছে, যে 5টা পির একটা পি হচ্ছে পিপল, যেটা বঙ্গবন্ধু সবসময় তাদের নিয়ে রাজনীতি করেছেন। আরেকটা হচ্ছে প্রসপারিটি, আরেকটা পার্টনারশিপ, আরেকটা পিস, হ্যাঁ, আরেকটা প্ল্যানেট। অর্থাৎ মানে বৈশ্বিক যে কাজগুলি হচ্ছে, যেমন ধরেন এজেন্ডা 21 ছিল কনজারভেশন অ্যাপ্রোচ, এরপরে আমরা আসলাম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল এটা উন্নয়নের বিষয়, এখন হচ্ছে টেকসই উন্নয়ন করা। এবং এই টেকসই উন্নয়নের জায়গাটাতে এখন বিশ্ব বুঝতে পেরেছে যে আসলে শান্তি প্রতিষ্ঠা যদি করা না যায় এবং দারিদ্র্যকে বিমোচন করা যদি না যায়, তাহলে কিন্তু শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। বহু আগে বঙ্গবন্ধু এই কথাটা কিন্তু বলেছেন। আদ্রে মাল্য 1973 সালে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে আপনারা এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝতে পারেননি, এই জাতি এখনও গান্ধী এবং শেখ মুজিবকে বুঝতে পারেনি, এবং বোঝার সময় এসেছে। অর্থাৎ বর্তমান সময় যে আসলে বঙ্গবন্ধুর এই স্বপ্ন যাত্রা কীভাবে প্রাসঙ্গিক, সেই বিষয়টা কিন্তু আমাদের অনুধাবন করতে গেলে আমাদের প্রেক্ষাপটটাকে আসলে সেভাবে দেখা দরকার। আজকের বাংলাদেশ একটা উড়াল সেতুতে আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বলবো যে সার্বিকভাবে এমনকি সারা পৃথিবীতে আমাদের এই যে উন্নয়নের কার্যক্রম, অর্থাৎ বঙ্গবন্ধু যে দারিদ্র্য বিমোচনের কথাটা বলেছেন, আমরা দেখব যে দারিদ্র্যের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াই কিন্তু বর্তমান সরকার কিন্তু অনেক অগ্রসর হয়েছে। আগে এমনকি কিছুদিন আগে যখন 41% আমাদের দারিদ্র্য সীমা ছিল, এখন সেখানে আমরা কিন্তু 20 ঘরে চলে আসছি। অর্থাৎ
এই যে একটা কাজটা হচ্ছে, এইটা হচ্ছে যে আমাদের আসলে একটা স্বপ্নযাত্রা, এবং পাশাপাশি একই সঙ্গে আমরা অবকাঠামো উন্নয়নের দিকে অনেক নজর দিয়েছি। এখন মেট্রো রেল হয়েছে, বড় আকারে পদ্মা সেতু হয়েছে, অর্থাৎ ইকোনমি কিন্তু অনেক ভাইব্রেন্ট একটা অবস্থায় আছে। এই যে বিষয়টা, এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মালা গঠন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন দারিদ্র বিমোচনের, স্বপ্ন দেখেছিলেন শান্তি প্রতিষ্ঠা, এবং আমরা আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াইটা, এই লড়াইও কিন্তু আসলে এখন সবাইকে সামিল হতে হবে। কারণ বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জাতীয়তাবাদের মূল বৈশিষ্ট্য কী। বঙ্গবন্ধু বলেছিলেন আমার জাতীয়তাবাদ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে জাতীয়তাবাদ, আমার জাতীয়তাবাদ হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয়তাবাদ। সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণের মানুষের সমন্বয়ে আমি একটা যে জাতীয়তাবাদী আন্দোলন করছি, এটা একসময় বিশ্ব মানবতাবাদী মানে রূপে এটা পরিগণিত হবে। অর্থাৎ এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা আজকে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তার কন্যা, তিনি এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি মনে করি সকল সচেতন মানুষেরই এই বিষয়ে অগ্রসর হওয়া দরকার। বঙ্গবন্ধুর এই স্বপ্নযাত্রাটাকে উদ্ভাবন করা এবং সেই সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কীভাবে প্রাসঙ্গিক সেটাকে উদ্ভাবন করা। একইভাবে আজকের যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, সেই উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিকভাবে সহায়তা দিয়ে সোনার বাংলা গঠনে সহায়তা করা। তো আমি আপনাদেরকে, আমি আর বেশি সময় নিচ্ছি না, আপনাদের যদি কারো, আমরা 5 মিনিট একটা কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নেব। আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান করবেন। একটা প্রশ্ন সম্ভব হবে? একটা প্রশ্ন আমরা বলেছি, ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, আপনারা বলেছিলেন যে বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের দেশে সবাই জনগণ খুব ভালোবাসেন। অফকোর্স এটা আমরা সবাই মানতে পারি, বাট এই যে আমরা যে 50 বছর পরে দেখি যে আমাদের যে মুসলমান এবং হিন্দুদের ভিতরে যে তফাৎ আছে, আমাদের আইনের ভিতরে হয়তো বা নেই, বাট ইন দ্য ওয়ে দ্যাট উই ট্রিট পিপল। আমি দেখেছিলাম বাইরে একটা স্টল ছিল যেখানে বলেছিল যে অনেক হিন্দু মুক্তিযোদ্ধাদের যে respect and the privileges that freedom fighters are given, হিন্দুদেরকে দেওয়া হয় না। এটা আসলে যথার্থ নয়, এটা যারা বলেন এটা ঠিকভাবে বলেন না। তবে আমি যেটা বলছি, আমাদের আজকের এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের মূলত হচ্ছে বঙ্গবন্ধু, আসলে আপনি বেসিক ফিলোসফিটাকে প্রথম বুঝতে হবে। প্রথম এটা হচ্ছে যে বঙ্গবন্ধু আসলে কী চেয়েছেন, কী হয়েছে, সেই জায়গাটার মধ্যে তো অবশ্যই আমরা যেতে পারি, কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে। সেই জন্য আমি আপনার প্রশ্নটা যদি আমি এখন এই মুহূর্তে যদি আলোচনা করতে চাই, ওনারা পরে সেশনটা করতে পারবেন। কিন্তু প্রথমত হচ্ছে বঙ্গবন্ধু একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচনের কথা বলেছেন, বঙ্গবন্ধু শান্তির কথা বলেছেন। এই যে ফিলোসফিটাকে যদি আপনি বোঝেন, তাহলে আজকের যে বাংলাদেশ, আজকে যে বৈশ্বিক প্রেক্ষাপট, সেটার সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন। একটা প্রশ্ন শুধু আপনি, আর না, বাস শেষ করে দেবেন। স্যার, খুব বিজ্ঞ আলোচনা, আমরা ঋদ্ধ হয়েছি। প্রশ্ন, চতুর্থ শিল্প বিপ্লব সারা বিশ্বে একটা ঝড় তুলছে এই মুহূর্তে। আমাদের অ্যাডাপ্টেশন, আমরা গ্রামমুখী হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। স্বপ্নের আগামী, বঙ্গবন্ধুর যে স্বপ্নের আগামী দেখেছিলেন, সেটাকে আমরা যারা থিঙ্ক ট্যাঙ্ক, উপর থেকে যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞান প্রদান করতেছে, তারা গাইডেন্স কীভাবে হচ্ছে যে আমরা কি উন্নত বিশ্বের সাথে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, আমাদের স্মার্ট বাংলাদেশ বলতেছে, সব ঠিক আছে। আচ্ছা, আর শেষ করি আমি, সেটা হচ্ছে খুব দ্রুত, যে আপনার চতুর্থ শিল্প বিপ্লবটা আসলে আপনার ক্লাউস সোয়াবের একটা বই আছে, সেখানে কিছু আইডিয়া দেওয়া আছে, আপনি সেটা একটু দেখতে পারেন। বা আজকে বাংলাদেশে যেমন আমরা ডিজিটাল বাংলাদেশে এই মুহূর্তে প্রতিষ্ঠা হয়েছে, এখন বলা হচ্ছে যে এটার সঙ্গে আপনার স্মার্ট বাংলাদেশকে কানেক্ট করা। তো এই পুরো বিষয়টা একটা প্রক্রিয়ার বিষয়। সরকার বিভিন্নভাবে শুধু আইন কানুন না, বিভিন্ন উদ্যোগ দিয়েও এই বিষয়টা বাস্তবায়ন। ভাই আপনি একটু বসেন ভাই, এটা হচ্ছে মূলত আমরা যে আসলে জার্নিটা করছি, সেই জার্নিটার মধ্যে কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে, সবাইকে বুঝতে হবে, সবাইকে জানতে হবে। সেই জন্য চতুর্থ শিল্প বিপ্লব শুধু কোনো র্যাটরিক্স না, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে আসলে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে এটা একটা প্রযুক্তির উৎকর্ষের যুগে একটা নতুন ধারণা একটু সামনে এসছে। কারণ এখন আমরা এআই এর কথা বলছি, বহু কিছু বলছি, যাক এখন আমি আলোচনার সময় পাবো না। আমরা শেষ করি যে আপনারা আশা করি সবাই চতুর্থ শিল্প বিপ্লবের যে গতি, সেই গতির সঙ্গে নিজেদেরকে অ্যাকোমোডেট করবেন, এবং পরে আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে সোনা বাংলা গঠনে কাজ করবেন। তো আপনাদের আমি আপনাদের একটু প্রশ্ন জবাব দিচ্ছি রেফারেন্স হিসেবে। রেফারেন্স হলো, তালিকা বন্ধ করবেন। রেফারেন্স হলো ফরমালি শেষ করতে গিয়ে আমি একটা গবেষণা করেছি, আমি নিজে সেই গবেষক, আমি প্রচুর সম্মানিত হয়েছে। এখন আর প্রশ্ন নিতে পারছি না, আমরা অলরেডি 15 মিনিট পরে আমরা শুরু করেছিলাম। কিশোর উপন্যাস লিখেছি, সেই কিশোর উপন্যাসের বিষয় হচ্ছে
বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন হওয়ার পর দেশে আসলেন, তিনি পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন আমাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখার জন্য, এবং সেখানে এক মুক্তিযোদ্ধাকে একটি সনদপত্র দিয়েছিলেন, যে সনদপত্রে বঙ্গবন্ধুর সিগনেচার আছে। আমি দেখিয়েছি ওই সিগনেচারটা, এটা সত্য ঘটনা অবলম্বনে, ওই সিগনেচার দস্তখতটাকে সেই মুক্তিযোদ্ধা ধারণ করেছেন সোনার মোহর হিসাবে। এই সোনার মোহর তার সমগ্র জীবনকে প্রভাবিত করেছে, এই সোনার মোহর তার সন্তানকে প্রভাবিত করেছে, এই সোনার মোহর সে তার নাতির মস্তিষ্কে দিয়েছে। সেই নাতিটি হচ্ছে উড়াল বালক, যে উড়াল বালক উড়াল সেতুর মতো 71 সালকে আমি 2012 সালে কারেক্ট করেছিলাম, উপন্যাস লিখেছিলাম, এটা স্কলাস্টিক স্কুল গ্রেড 7-এ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। সেই উড়াল বালক 71কে 2012 সালের সাথে কানেক্ট করেছে, মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে প্রজন্মে কানেক্ট করছে। অর্থাৎ আমাদের দায়িত্ব হবে পরবর্তী বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর চেতনাকে পরবর্তী জেনারেশনের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে রোপণ করে দেওয়া। তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি বলে আমি মনে করব, এবং আমরা বঙ্গবন্ধুর সেই সোনার মানুষ হব যদি আমরা সততার সাথে বাংলাদেশে উন্নয়নের জন্য যে যেখানে আছি সেখানে কাজ করে যাই, যে যেখানে আছি সেখানে আমার নিজের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করি এবং সৎভাবে পালন করি। তাহলে আমার বঙ্গবন্ধু কবরে শুয়ে আছেন, সেই টুঙ্গিপাড়ার মাজারে যেখানে শুয়ে আছেন বঙ্গবন্ধু, আমি একটি গল্প লিখেছি যে বঙ্গবন্ধু পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান পেয়েছেন। তাকে এখান থেকে হত্যা করে তাকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছিল টুঙ্গিতে, দূরবর্তী বিচ্ছিন্ন এলাকায় তাকে দাফন করার জন্য। কিন্তু আমি খুব একবার সেখানে সামনে গিয়ে দেখলাম, যখন কবরের সামনে দাঁড়ালাম, বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলেন, কল্পনা আমার সাথে কথা বলছেন। আবার একটি গল্প আছে সমাধির সামনে দাঁড়িয়ে, যেটা আমাদের যে জাতীয় যে বইটি প্রকাশিত হয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। তো বঙ্গবন্ধু, আমি দেখলাম যে বঙ্গবন্ধুর কবরটা মা বাবার কবরের পাশে। পৃথিবীর সবচেয়ে আনন্দময় একটি বিষয় যে কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, অথচ তার কবরটা সৌভাগ্যক্রমে বাবা মায়ের কাছে চলে গেছে। এখন তাকে দূরবর্তী বিচ্ছিন্ন এলাকায় তেপান্তরিত করার একটা তাদের পরিকল্পনা ছিল, কিন্তু আমরা এখন লক্ষ্য করছি আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বঙ্গবন্ধুর মাজারে পৌঁছে যেতে পারছি। অর্থাৎ বঙ্গবন্ধুকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। তিনি আমাদের মস্তিষ্কে আছেন, তিনি আমাদের আবেগে আছেন, তিনি আমাদের কর্মে আছেন, তিনি আমাদের সততায় আছেন, তিনি আমাদের প্রতিদিনে আছেন। সুতরাং আমি বঙ্গবন্ধুর প্রতি এইভাবে আমার ভালোবাসা জানাতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মোহিত কামাল আপনার বক্তব্যের জন্য। আমি এখন হুদা ভাইকে অনুরোধ করছি। হুদা ভাই পরিচয় আমি ইতিমধ্যে আপনাদের দিয়েছি, আমাদের প্রিয় কবি মোহাম্মদ নুরুল হুদা। তো হুদা ভাই বঙ্গবন্ধুকে নিয়ে অনেক লেখালেখি করেছেন, এবং যারা বঙ্গবন্ধু হত্যার পরে যারা প্রতিবাদ করেছিলেন, বঙ্গবন্ধু কে নিয়ে লেখা কবিতা লিখেছিলেন, হুদা ভাই তাদেরই একজন। হুদা ভাই আপনি কিছু বলবেন? ধন্যবাদ কবি কামাল চৌধুরী, যে কবি প্রথম গ্রন্থের নাম লিখছিলেন সমান বয়সে। আমরা আসলে যারা বাঙালি তারা লিখছিলেন সমান বয়সে। 1000 বছর ধরে আমি পথ আদি পৃথিবীর পথে, এই যে কবির বক্তব্য 1000 বছর না, আমি বলি ইতিহাস পূর্বকাল থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার শুরুতেই যে উৎস ব্যক্তি উৎস ব্যক্তিসত্তা, যে ব্যক্তিসত্তার নাম স্বাধীনতা, তাকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর করতে চাই, অথবা বলতে চাই খোকা। এই খোকাকে আমি প্রথম শুনেছিলাম দেখি 1963 সালে এগিয়া মডেল হাই স্কুলে, যখন আমি 8ম শ্রেণীর ছাত্র, তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন থেকে বঙ্গবন্ধু মুজিব, আমার নেতা শেখ মুজিব, তোমার নেতা শেখ মুজিব, জেলের তারা ভাঙব, শেখ মুজিবকে আনব। প্রথম সত্যিকার অর্থে কোনো জাতীয় নেতার যার নামে স্লোগান হয়েছে, জেলে গেছে, তার কথা আমি শুনি। তারপর 69 সালে ঢাকাতে আসার পর আমি যখন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করি, তখন তার নাম বারবার শুনেছি। কারণ 69-এর যে গণ আন্দোলন শেখ মুজিবুর রহমানকে যে তখন যে আন্দোলন হয়েছিল, বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলা নামক যে মামলাটি হয়েছিল, তাকে সেখান থেকে মুক্ত করা হয়। মুক্ত হন তিনি, এবং মুক্ত হওয়ার পর তাকে নিয়ে আমরা যে মিছিলটা উদযাপন করেছিলাম, তখন বলা হয়েছিল যে স্বায়ত্তশাসক হোক। তখনই আমরা স্বায়ত্তশাসনের কথা বাদ দিয়ে বলছিলাম 9-9-6-9 চাই এক দফা, বাংলার মাটিতে আইয়ুবের রফা।
অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে যাত্রা, যে যাত্রা শুরু হয়েছিল তার জন্মের পর থেকে একটু বাংলার এই মাটিকে, যে মাটিকে অনেকে মনে করেছিল একেবারে অজপাড়াগা, সেই অজপাড়াগাটা আসলে অজপাড়াগা নয়, শেষ পর্যন্ত থাকবে না। এটা কিন্তু যারা কিলার, যারা ঘাতক, যারা এই বাংলাদেশের সত্তার বিরোধী, তারা কিন্তু কখনো কল্পনা করতে পারেনি। যেমন পারেনি পাকিস্তানিরা, তারা আমার মনে করছিল ওই ওই ইয়েতে খবরে তাকে খবরটা দেখলে বলতে ভয় পাবে, হয়তো বলবে যে আমি তোমাদের সঙ্গে আঘাত করবো। ফিরে আসার মুহূর্তেও, আগের মুহূর্তেও ভোটটা তার সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে এই কনফিডেন্সের প্রস্তাব দিয়েছিলেন। তিনি এক ঘৃণা করে সেটা প্রত্যাখ্যান করেছিলেন। তো সেই কথাগুলো বলছে এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীন বাঙালি সত্তার একেবারে প্রতিরূপ। সেই স্বাধীন বাঙালি সত্তা শুধু এখন ছিল আমি বলবো না, একেবারে ইতিহাস পূর্ব কাল থেকেই হয়তো ছিল, আমরা তাকে শনাক্ত করিনি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা শনাক্ত করেছিলেন। এবং শনাক্ত করার মূল সূত্র ছিল, এখন আমরা সংস্কৃতিভিত্তিক যে রাষ্ট্রসত্তার কথা এখন আমরা জানি যে বাংলাদেশ ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক যে জাতীয়তা, সেই জাতীয়তার যে পরিণত রূপ, সেই পরিণত রূপের ফলে একটি জাতি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয় এটা ভাষা হচ্ছে সেই একেবারে প্রথম উইপন, ইনটেনজিবল কালচারাল হেরিটেজের একেবারে প্রথম অস্ত্র সূচনা বিন্দু, যাকে শনাক্ত করা গেলে একটা জাতির যে তার যে কত বড় রূপ, তার ব্যাপ্তি কতটুকু, ভূমিগত ব্যাপ্তি যাই হোক না কেন, তার ধর্মগত বৈচিত্র্য যাই হোক না কেন, তার অন্য বৈপরীত্য কিংবা অসঙ্গতি যাই হোক না কেন, ভাষাতাত্ত্বিক একটা যদি তার সীমানা থাকে, সেই সীমানাকে যদি চিহ্নিত করা যায় তাহলে রাষ্ট্রসত্তাকে চিহ্নিত করা যায়। তারপর যেটা প্রয়োজন সেটি হচ্ছে রাজনৈতিকভাবে ওইটাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি আদায় করা, সার্বভৌমত্ব আদায় করা। সেই কাজটি করতে হলে যে ধরনের মানুষের প্রয়োজন, যে ধরনের অসম সাহসী মানুষের প্রয়োজন, নিজেকে মৃত্যুকে জয় করে একেবারে অশরীরী সত্তাকে নিয়ে চিরকাল প্রেরণা হিসাবে একটা জাতির জন্য থাকবে তেমন প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেমন একটি সত্তা। সে যেই কারণে সংক্ষেপে করতে হচ্ছে, আমি বলবো যে আমরা এখন পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়, পাকিস্তান তথাকথিত পাকিস্তান স্বাধীন হওয়ার আগেও, অর্থাৎ ভারত বিভাগের আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভাষা সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে, বাংলা ভাষায় যে তাদের উদ্ধার, এই বিষয়টা তিনি তখন বুঝতে পেরেছিলেন। এবং 47 সালে বিভক্ত হওয়ার পর 48 সালে এসে আমাদের যে স্বাধীনতা ভাষা আন্দোলন শুরু হলো, সেই ভাষা আন্দোলনের মধ্যেও তিনি প্রথম ব্যক্তিদের একজন, অবশ্যই প্রথম ব্যক্তি যিনি এটাকে বুঝেছিলেন। বোঝার পর তিনি এই ইয়েকে ইন্টেনজিবল কালচারাল হেরিটেজের প্রথম শনাক্তকরণ যে চিহ্ন ভাষা ভিত্তিক সংগ্রামে অংশ নিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি, এবং তার ব্যক্তিত্ব ছিল একেবারে অগ্রনায়কের। তারপর এই ইয়েটা সাংস্কৃতিক এবং আমরা বলবো অর্থনৈতিক এবং আমরা বলবো এরপর থেকে যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনের পথ ধরে অনেক যুক্তির পরে, আমি বলি যুক্তিযুদ্ধের পরে তিনি গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার সর্বশেষ পথ হিসেবে তিনি ইয়ে করেছিলেন, খোলাসা করেছিলেন। তারপর তাকে যুদ্ধে দেওয়া হয়েছিল কি আপনি মুক্তিযুদ্ধে কেন গেলেন, মুক্তিযুদ্ধে তখনই তিনি গেলেন যুক্তিযুদ্ধে তিনি জিতেছেন এবং গণতন্ত্রে জিতেছেন। এখন তার অধিকার আছে সেই রাষ্ট্রটির প্রধানমন্ত্রী হওয়ার। তাকে প্রধানমন্ত্রীকেও অস্বীকার করা হলো, তিনি প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী চাই না, আমি আমার মানুষের স্বাধীনতা চাই। তাহলে আবার সেই বাংলার স্বাধীনতার কথায় আসে। সেই বাংলার স্বাধীনতার কথা তিনি যখন বললেন, যে মুহূর্তে বলবেন সব জানা হয়ে গেল কী হবে, স্বাধীনতার কোনো বিকল্প নাই, তখন সেদিনের কথা আপনারা মনে করুন। 7ই মার্চে তিনি যেতে আসবেন, বিয়েকে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন। আসার আগে তাকে আমরা লেখকরা, আমরা ছাত্ররা, আমরা জনতারা, আমরা যারা আছি, যাকে বলা হয় অধ্যাপক থেকে আরম্ভ করে তার দ্বারা তাকে যারা বুদ্ধিজীবী, তারা সবাই তাকে অনেক দিয়েছে। কিন্তু একটা অসুস্থ অবস্থায় তিনি শুয়েছিলেন, তবে জাতিমতে আজকে তাকে বললেন আপনি যান, আপনাকে মাথায় হাত দিয়ে দিতে বললেন, আপনি যাবেন। সারা জীবন আপনি এই জীবনটা, এই জীবনটার 12টার বেশি বছর আপনি জেলে কাটিয়েছেন, সেই জেলে আপনি বুঝে নিয়েছেন আপনাকে কী করতে হবে। এখনও আপনি জানেন চারপাশে যে বক্তব্য, সব কিছু থেকে আপনি বুঝতে পারছেন আপনাকে কী বলতে হবে। তিনি কোনো কিছু বলেন নাই, কিন্তু শুনেছেন। শুনে এসে আমি বলবো যে আমি প্রত্যক্ষদর্শী, একেবারে আমি
এটা দাবি করে বলছি, প্রত্যক্ষদর্শী সাথেই পাচ্ছে। ওই বঙ্গবন্ধু যখন বাসন্তীতে ছিলেন তখন 100 গজের ভিতরে যেখানে মহিলা ছিল তার পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আমি নাম বলছি, 3 জনের নাম বলছি আমি, রফিক রৌশাদ, শাহানুর খান, আমি আর মুন্তাসির বাবু ছিলেন একটু দূরে দাঁড়িয়েছিলেন, খালিকুর জীবনে আজকেই ছিলেন দূরে দাঁড়িয়েছিলেন। আমরা একটা পত্রিকা বের করেছিলাম প্রতিরোধ লেখক, তখন লেখক সংগ্রাম শিবির ছিল, এই লেখকের কোনো প্রতিষ্ঠান ছিল না, সেই প্রতিষ্ঠানে আমরা বলেছিলাম স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করো, আপুসের বাড়ির আগুনে জ্বালিয়ে দাও। এটার অর্থ আমরা দাবি করছি, আমরা বলছি এই আমাদের এই কথাটি বাংলাদেশের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে সমস্ত বাঙালি জনতা এই উক্তি, সে উক্তিটি তিনি বুঝেছিলেন। এসেই বললেন ভাইরা আমার বলে শুরু করলেন, ভাইরা বোনেরা থেকে আরম্ভ করে এই 18 মিনিটের সামান্য বেশি সময়ে তিনি পুরোপুরি ইতিহাস, বাঙালির যে ইতিহাস সেই ইতিহাসটি ইয়ে করলেন। এবং স্বাধীনতার কথা বলতে গিয়ে আমি বলবো যে কাজী নজরুল ইসলামের সেই উচ্চারণকে এবারে বড় বীর বড় উন্নতম শির শির নেহারি আমার তত সেই রই সে কর হিমাদ দিনের এই ভিতর ব্যক্তি স্বাধীনতা এবং গোষ্ঠী স্বাধীনতা এবং জাতির স্বাধীনতার যে বাণীটি আছে সেটাকে তিনি পুনর্বার তৈরি করলেন সর্বকালের একজন শ্রেষ্ঠ রাজনৈতিক কবি হিসাবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথাটি বললেন। এই কথাটি বলে তিনি নিশ্চিত হলেন উপরে কিন্তু হেলিকপ্টার করছে, সেই হেলিকপ্টার যে কোনো মুহূর্তে আমরা মনে করছি। এটা বলার পরেই কিন্তু জয় বাংলা বলে আমরা সবাই জেতার পথে চলে যাচ্ছি। তিনি জানতেন রক্ত যখন দিয়েছি রক্ত আর দেবো, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, তিনি এই কথাটি বললেন। তা যুদ্ধ করতে হবে যদি সেটা জানতেন, এবং যা আছে তাই শত্রুকে মোকাবেলা করতে হবে। আমরা কিন্তু সেই মোকাবেলায় আমরা করেছি, সেই মোকাবেলায় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর। তারপরে জানতেন কী হবে তিনি, তারপরে কি হলো তিনি আপনারা দেখলেন তাকে, তিনি অনেকে মনে করে যে তাকে ইয়ে করেন না, ব্যাপারটা তা নয়। কিন্তু তিনি ইয়ে করেছেন কেন, তিনি ওদের কাছে বন্ধুত্ব বরণ করেছেন এই কারণে, তিনি যে পালাবার চেষ্টা করতেন বা অন্য কিছু করার চেষ্টা করতেন তাহলে তাকে আর হয়তো পাওয়া যেত না। বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় শক্তি, এই কামাল চৌধুরীর কবিতাতে সেই আমরা সশস্ত্র হব অজস্র মৃত্যুতে, এই কথা বলা হচ্ছে। একজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ঘরে ঘরে, এই এর অর্থ হচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর একটি কাজ করেছিলেন যে কারণে আমরা পরে বঙ্গবন্ধুর কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে বঙ্গবন্ধু সেদিনের বাঙালিকে, এদিনের যারা প্রকৃত বাঙালি তাদেরকে অসম সাহসী নির্ভীক মুক্তিযোদ্ধায় তারা পরিণত করতে পেরেছিলেন। ফলে তিনি কী করেছেন, তিনি যখন আপনাদের স্বাধীনতা যখন অর্জিত হলো, স্বাধীনতা অর্জিত হওয়ার পরে মাত্র 1 বছরের ভিতর তিনি আমাদের দিয়ে দিলেন, সংবিধান দিলেন এবং কী করতে হবে সমস্ত আইন প্রদান করে গেলেন। এই কথাগুলো বলতে হবে 2 মিনিট 3 মিনিট না সময়, আজকে প্রায় 2-3 মিনিট সময় দিতে আপনারা বলছেন, এর বেশি সময় লাগবে না। তারপর তিনি যে স্বপ্নের সোনার বাংলার কথা আমরা বলছি, সেই সোনার বাংলা কি, সেই সোনার বাংলাকে পরিপূর্ণ যে আমরা পরিকল্পনা, সেই পরিকল্পনা তার হাতে দেওয়া। এবং এটা করতে হলে কী হবে, শতভাগ বঙ্গবন্ধুর যেটা আদর্শ যদি ফলো করেন, যদি জাতির সন্তান এবং জৈবিক সন্তান আমরা দুটাই করতে পারি, সেটাই করতে হলে এখন শেখ হাসিনার প্রয়োজন ছিল। তাকে সরিয়ে দিয়েও কোনো লাভ হয়নি, বরং তাকে সরিয়ে দিয়ে তার যে জন্মস্থান উৎসস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন সেটাই হচ্ছে বাংলাদেশের তীর্থস্থান। আগামী 10 বছরে সেটা ঢাকার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজনীয় হয়ে যাবে আমাদের জন্য। ফলে বঙ্গবন্ধুর যেখানেই উৎস সেখানেই তার বিকাশ হয়েছে এবং তার হাতে বঙ্গবন্ধু শেখ হাসিনার হাত ধরে বর্তমানে প্রধানমন্ত্রী আসতে বলে নয়, যিনি যখন প্রধানমন্ত্রী থাকবেন না তখনও তিনিই হবেন বঙ্গবন্ধুর পরিপূর্ণ প্রতীক এবং প্রেরণা। সেই প্রেরণা নিয়ে বাংলাদেশ সোনার বাংলা অগ্রপথে এগিয়ে গেছে। সোনার বাংলা মানে উন্নত রাষ্ট্র, এখন বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ। সেই বাংলাদেশ আগামী আমার ধারণা যেভাবে বাংলাদেশ চলছে, বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর রূপ, বঙ্গবন্ধুর যে মুক্তিযোদ্ধার রূপ, বঙ্গবন্ধুর যে স্বাধীনতা যোদ্ধার রূপ, সেটা যতকাল থাকবে ততকাল বাংলাদেশ উন্নতি হতে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা যথাসময়ে উন্নত রাষ্ট্রে পরিণত হব। সেটাই সোনার বাংলা। তাতে বঙ্গবন্ধুই শুরু, বঙ্গবন্ধুই বিকাশ, বঙ্গবন্ধুই আমাদের ভবিষ্যতের প্রতীক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং সৃষ্টিশীলতা চিরদিন। আমরা 15 মিনিট পরে
যেহেতু আমাদের অডিয়েন্সকে একটু সময় দিতে হবে, আমি একটু সংক্ষেপে, খুবই সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের যে বিষয় হচ্ছে সেই বিষয়ের সঙ্গে একটা স্বপ্ন শব্দ আছে, আপনার লক্ষ্য করেছেন। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য যে বঙ্গবন্ধু আমাদের জন্য প্রথম যেটা কাজটা করেছে সেটা আমাদের জন্য একটা স্বপ্ন দেখেছে, কিন্তু এই স্বপ্নটা আরও অনেকেই দেখেছেন এবং সেই প্রসঙ্গগুলি এর মধ্যে এসছে। অনেকেই দেখেছেন, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে বঙ্গবন্ধুর হাতে। বাঙালির ইতিহাসটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বাঙালির ইতিহাসে কিন্তু বহু প্রণম্য ব্যক্তি এসেছেন। এমনকি 19 শতকে যেটাকে আমরা নবজাগরণ বলি কিংবা জাগরণ বলি, সেই জাগরণেরও কিন্তু উদ্গাতা বাঙালি নেই, তবে সেটার সঙ্গে উইলিয়াম জোনসের মতো ব্যক্তিরাও জড়িত ছিলেন। কিন্তু আমরা অসম্ভব প্রতিভাত রবীন্দ্রনাথের মতো লোক পেয়েছি আমরা সেই সময়। এমনকি ভারতের যে জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা সভাপতিও কিন্তু বাঙালি। মুসলিম লীগ যেটা, সে মুসলিম লীগও কিন্তু ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি আজকে যে বিজেপি, যে দলটি ভারত শাসন করছে, সেই দলও কিন্তু বাঙালিদের হাতে গঠিত আরেকটি দল থেকে কিন্তু এই দলটি এসছে। অর্থাৎ এটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি কথাটা এই জন্যই যে একটা সময় ছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো, এটা বলা হতো। এমনকি বিপ্লবের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 50s